আর্মার্ড ভেহিকল ও ট্যাঙ্ক নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে। আরপিভি ক্রয়ের টেন্ডার দেওয়া হয়েছে। এসব হাই স্পিড বোটগুলো নদী ও উপকূলীয় জেলায় নজরদারি ও টহলের কাজে ব্যবহার করা হবে। বিবিসি নিউজ বাংলা তারা 3 মিনিট আগে এরকম একটা খবর দিয়েছে যে ব্রিটিশ এমপি টিউলিপকে এরকম একটা পাওয়ার হাউসের একটা ফ্রেমের মধ্যে একটা পাওয়ার হাউস, বাংলাদেশের পাওয়ার হাউস, ব্যাংক ঋণে সুধার 12 থেকে 16% উনি করছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। আগে থেকে আমরা দেখছিলাম যে তারা থৈদি জনতা তাদের উপর খুব মারমুখী, যে তারা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতেও প্রত্যেক দিনের মতো আমি যেটা করি সেটা হচ্ছে যে উল্লেখযোগ্য কিছু খবর থাকে এবং সেখানে আমি আমার মতামত এবং আমার অ্যানালাইসিস যাই বলেন এটা আমি দিয়ে থাকি আর কি। তো আজকের ভিডিওতে ডিফেন্সের কিছু খবর আছে এবং বাংলাদেশের একেবারে কারেন্ট এবং কিছু ট্রেন্ডিং খবর যেগুলি আছে এবং ভাইরাল খবর, সেগুলো নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা, আসেন আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমি চেষ্টা করি প্রত্যেক দিনের যে ভিডিও সেখানে কিন্তু একটা ডিফেন্সের খবর রাখার জন্য, মিনিমাম অ্যাটলিস্ট একটা ডিফেন্সের খবর। এবং যখন ডিফেন্স এবং বাংলাদেশের সামরিক বাহিনী এবং বাংলাদেশের যখন নিরাপত্তার ইস্যুগুলি জড়িত, তখন এরকম একটা পাওয়ার হাউসের একটা ফ্রেমের মধ্যে একটা পাওয়ার হাউস, বাংলাদেশের পাওয়ার হাউস, এটা দেখতে কিন্তু খুব চমৎকার লাগতেছে। একটা ফ্রেমের মধ্যে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান এবং হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রী আর কি। তো এইটা ভাই সাংঘাতিক আর কি, মানে একটা ফ্রেমে এইরকম একটা বন্দি হওয়াটা খুব রেয়ার। আমরা জানি যে বিডিআর হত্যাকাণ্ডের 25শে ফেব্রুয়ারি এই দিনে শহীদ সেনা দিবস এবং সেখানে কিন্তু শহীদ পরিবারের সাথে তারা ইফতার করেছেন এবং তারা মিলিত হয়েছিলেন। এরকম একটা মুহূর্তের একটা ছবি এখানে আমরা বন্ধুরা প্রথমে এরকম একটা মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাতে ইচ্ছা করলো। আমার মনে হয় যে আপনাদের ভালো লাগছে আর কি। দেখেন, এখানে ডিফেন্স রিসার্চ ফোরাম ডিফেন্সের একটা টুকরো খবর আছে। তারা খবর দিয়েছে আর কি যে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি BMTF বন্ধু প্রতিম দেশের সাথে যৌথভাবে আর্মার্ড ভেহিকল ও ট্যাঙ্ক নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে। মানে এটা একটা বিশাল একটা খবর আর কি। তো এখন এই বন্ধু প্রতিম দেশ এটা কোনটা? এটা তো নিশ্চয়ই ভারত না। এখানে আরও বলতেছে BMTF এর অফিসিয়াল ওয়েবসাইটে এমনটি প্রকাশ করা হয়েছে। তো এটা অবশ্যই ভালো এবং দেশেই তৈরি হবে আধুনিক ট্যাঙ্ক ও আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার APC। তো এটা ভালো উদ্যোগ, এটা মানে হতেই হবে আর কি। বাংলাদেশের সামরিক এটা শক্তি বৃদ্ধির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ধরনের খবর আসছে এবং দেখেন DRF আরও একটা পোস্ট দিয়েছে আর কি, বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা। এখানে ওনারা বলতেছেন যে আমি একটু পড়ি আর কি, আজ দেশের আর 10 জন সাধারণ মানুষের মতো প্রেসিডেন্টও রাস্তায় সিগন্যাল মেনে জ্যাম ঠেলে চলতে বাধ্য হচ্ছেন। তো এলিটদের অহংকার চূর্ণ করে দিয়েছে আমাদের জেনজিরা। তারা হয়তো চাইলেই আগের VVIP ক্ষমতা ব্যবহার করে চেষ্টা করতে পারতেন, কিন্তু তাদের মনে ভয় ঢুকে গেছে, চক্ষু লজ্জা চলে আসছে। তারা এখন বুঝতে পেরেছেন যে পোলাপান কখন কি করে ঠিক নেই। তো এইটা মানে একটু পাকিস্তানি ন্যারেটিভ আর কি। তো এটা DRF আমি চাই না যে এটা জামাতপন্থী কিনা। তো আমার মনে হয় যে দেশের পক্ষে থাকেন আর কি। বৈষম্য বিরোধী আন্দোলন তো এটা ছিল না, এটা কোটা আন্দোলন ছিল এবং কোটা আন্দোলন একটা সময় গিয়ে ওই সার্জিস এবং হাসনাত তারা যখন আইনমন্ত্রীর সাথে আরাফাতদের সাথে বৈঠক করে তখন কিন্তু এটা থেমে যায় আর কি। এবং আমরা জানি যে পর্দার অন্তরালে তারেক রহমান সাহেব মানে এটা থামাতে চান নাই, BNP থামাতে চায় নাই এবং রাস্তাতে মরছে BNP এবং ছাত্রদল, তারপরে BNP দলের লোকজনরা এবং সর্বোচ্চ ভাই। তো এটা বৈষম্য বিরোধী আন্দোলন, এটা ওই ডক্টর ইউনূস হাইজ্যাক করছে। এনসিপির যারা 6টা সিট জিতেছে তারা ওই জামাতের দয়া দাক্ষিণ্যে আর কি। তো এটা ভাই বৈষম্য বিরোধী আন্দোলন, তারা একটা মুখ ছিল আর কি। 5-6 জন ওই নাহিদ, তারপরে সার্জিস, এদেরকে BNP বা আর রাজনৈতিক দল কোথায়, মানে জামাতকে তো আমরা দেখিনি আর কি, মানে তারা গুপ্ত ছিল আর কি। মানে শেখ হাসিনা যদি না যাইতো এই সাদিক কায়েমরা ছাত্রলীগ হয়ে থাকতো আর। বৈষম্য বিরোধী আন্দোলন এটা পুরোটাই হাইজ্যাক হয়েছে এবং এখানে ওই তারেক রহমান সাহেব তার স্ব ইচ্ছায় উনি সাধারণ থাকতে চান, ওনাকে ফলো করেছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন। এখানে ভয় করে প্রেসিডেন্ট চুপু বা তারেক রহমান সাহেব এরকম সিগন্যালে বসে থাকবে, এটা ধারণা করাটাই ভুল আর কি।
তো যারা এইসব প্রচার করতেছেন আপনারা মানে আমার মনে হয় যে ডিআরএফকে আমি রেগুলার আপনাদের পোস্ট এখানে দেখাই আর কি। তো এইগুলি ভুলভাল তথ্য এবং ওই পিনাকি এবং জামাতের ন্যারেটিভ, এগুলি পাকিস্তানের ন্যারেটিভ, এগুলি কিন্তু প্রচার করে লাভ নাই আর কি। এবং তারেক রহমান সাহেব আসলে উনি একজন সাদামাটা মানুষ এবং উনি সিম্পল ড্রেস পরতেছেন জনগণের সাথে। তার ওই ইলেকশনের আগে যেই ভাষণ আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গাতে নির্বাচনী প্রচারণা, সেখানে ভাই জনগণের মাঝে মিশে গেছেন আর কি। এবং প্রোটোকল ছাড়া উনি চলতেছেন। 14টা বহরের গাড়ি, বহরের মানে বিপরীতে উনি 4টা গাড়ি ব্যবহার করতেছেন আর কি তার প্রোটোকলে। তো এগুলি বুঝতে হবে। আজকে ওনাকে হেঁটে যেতে দেখছি সচিবালয় থেকে ওই 21 পদক বিতরণের জায়গাতে, এবং এটা ভালো একটা লম্বা রাস্তা আর কি। তো এগুলি ভাই ভয়ে হয় নাই আর কি। বৈষম্য বিরোধী ছাত্ররা আবারও রাস্তা গরম কখনো করতে পারবে কিনা আমার ডাউট আছে। এবং এনসিপির কয়টা ছাত্র আছে আমরা জানি যে জামাত শিবিরের একটা ভালো নেটওয়ার্কিং আছে। তো এই জামাত শিবিরের মোল্লাদের ভয় দেখায় তো এখন আর লাভ নাই আর কি। আপনারা যতটুকু নির্বাচনে যতটুকু জিতেছেন সেই জায়গাতেই থাকেন আর কি। তো বৈষম্য বিরোধী আন্দোলন বাংলাদেশে আর কখনো হবে এটা আমার মনে হয় না, বিশ্বাসও হয় না। আর এইগুলি যদি পাকিস্তান বা তুরস্ক আবারও শেখ হাসিনাকে যেভাবে সরাইছিল আর কি, তো ওরকম যদি কনস্পাইরেসি করে এটা ভাই বাংলাদেশের সামরিক বাহিনী রুখে দেবে আর কি। তো দেখেন এখানে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারা একটা পোস্ট দিয়েছে যে বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লোকালি নির্মিত 5টি রিভারাইন পেট্রোল ভেসেল আরপিভি ক্রয়ের টেন্ডার দেওয়া হয়েছে। এসব হাই স্পিড বোটগুলো নদী ও উপকূলীয় জেলায় নজরদারি ও টহলের কাজে ব্যবহার করা হবে। এসব ভেসেলগুলো অস্ত্র সজ্জিত থাকার প্রয়োজনে আক্রমণে ব্যবহার করা সম্ভব হবে। তো এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ, এবং এই ধরনের যদি মডেল হয় এটা দেখতেও সুন্দর লাগবে আর কি। তো আমার মনে হয় যে এগুলির প্রয়োজন আছে এবং এগুলি খুব গুরুত্বপূর্ণ আর কি। তো দেখেন আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের কাকু উনি বিদেশ সফরে আছেন। আইডিপিআর এরকম একটা ব্রেকিং নিউজের একটা পোস্ট লাগাইছে, উত্তেজনার মাঝেই ইসরায়েল সফর, কৌশলগত বার্তা দিচ্ছেন মোদি। তো কি বার্তা দিচ্ছেন এটা তো আমরা বুঝতেই পারতেছি, কিন্তু আমার মনে হয় যে নিশ্চয়ই শান্তির পক্ষেই সবাই হাঁটবে আর কি। মানে মধ্যপ্রাচ্যে আবারও একটা যুদ্ধ, আবারও একটা উত্তেজনা, এগুলি সৃষ্টি কাম্য না আর কি। ব্রেকিং নিউজ, আরও একটা ব্রেকিং নিউজের একটা পোস্ট দিয়েছে তারা, আপনাদের বেদনা আমাদেরও, কনসেপ্টে মোদির সংহতির বার্তা। তো এটা কি জানি, আমার মনে হয় যে দ্বৈত নীতি আসলে ঠিক না আর কি। তো তারা একসময় প্যালেস্টাইনকে সাপোর্ট করেছিল, এখন আবার তো যাই হোক, এখন তাদের মানে আন্তর্জাতিক পলিসি যদি এরকম হয়ে থাকে মানে গাজা বা প্যালেস্টাইনের বিরুদ্ধে, তো আমাদের আসলে করার কিছু নাই আর কি। তো যাই হোক, এখানে একটা খুব সারপ্রাইজিং যুগান্তর একটা নিউজই করে ফেলেছে যে বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে মিয়ানমার ও আরাকান আর্মির অভিনন্দন। তো এইটা ভাই কেমন একটা খবর হলো, এটা ডাইজেস্ট করতে পারতেছি না। মানে কোনটা বন্ধু রাষ্ট্র আর কোনটা শত্রু পক্ষ, এটা আসলে বোঝা মুশকিল আর কি। তো আরাকান আর্মির গতকালকে আমরা দেখছি যে, আমি এটা আমার ভিডিওতে বলেছি যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তো যাই হোক, আজকে দেখলাম যে গভর্নরকে নিয়ে একেবারে হইচই, এবং গতকালকে থেকে কথা নয় অগ্রাধিকার থাকবে কাজে, গভর্নর মোস্তাকুর। তো এটা উনি আবার ব্যবসায়ী, গার্মেন্টসের ব্যবসায়ী, এবং তার কী বলে লোন টোনও আছে, এগুলি আছে আর কি। তো তারেক রহমান সাহেব ঠিক করবে যে কাকে বসাবে না বসাবে। তো এগুলো নিয়ে হইচই হচ্ছিল, এবং আজকেই সকালেই বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর উনি যোগ দিয়েছেন এবং ওনাকে ওয়েলকাম করা হয়েছে। এবং দেখেন ঈদের আগে ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক। তো এইটা উনি বসার সাথে সাথে কিন্তু কাজকর্ম শুরু হয়ে গেছে আমরা দেখলাম। তো দেখেন আগের যিনি ছিলেন আর কি, তো ব্যাংক খাত ডুবিয়ে নিজের আখের গুছিয়ে বিদায় আহসান মনসুরের। তো এইটা নিয়ে আসলে ওই জামাতের আবার খুব একটা মানে তাফালিং চলতেছে আর কি। তো ব্যাপারটা এরকম যে উনি আবার গুপ্ত জামাত ছিল কিনা আমাদের আসলে আমজনতা, আমাদের কাছে প্রমাণ নেই, কিন্তু জামাত যাকে নিয়ে বেশি লাফালাফি করবে বুঝতে হবে যে তাদের স্বার্থ আছে আর কি। তো উনি কি করে গেছে একটু দেখি। ব্যাংক ঋণে সুধার 12 থেকে 16% উনি করছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। এখনও চড়া মূল্যস্ফীতি এটা কমাইতে পারে নাই, সব কিছুর জিনিসপত্রের দাম বৃদ্ধি আর কি এবং ঊর্ধ্বগতি। খেলাফি ঋণ বেড়ে 36% হয়েছে, এটা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আলোর মুখ দেখেনি সম্মিলিত ইসলামী ব্যাংক, 14 মাসে 100 দিন বিদেশ সফর করছেন আর কি। তো এগুলি ভাই মানে মিথ্যা কথা না, এগুলি সঠিক। এবং ওনার ভাই তার মেয়ে মিডল ইস্টে থাকে এবং লাক্সারি লাইফ লিড করে আর কি। অনেকে বলে যে 1000 কোটি টাকার মালিক তার মেয়ে, এবং উনি যে গাড়ি কিনছেন আর কি, তো কে পারমিশন দিছে আমি জানি না, যে পারমিশন দিচ্ছে তারও তো আসলে বিচার হওয়া উচিত। 2 কোটি টাকার মানে নিয়মের বাইরে উনি গাড়ি কিনছেন আর কি। এবং সবাই বলতেছে যে তার ওয়াইফ এবং তার মেয়ের মানে লাক্সারিভাবে চলাচলের জন্য এই গাড়িটা কিনেছেন আর কি, যেই গাড়িতে উনি আবার ফেরত যান।
তো তারেক রহমান সাহেব সরকারি গাড়িতে চড়ে না, জামাতের কোনো নেতারা 2 কোটি টাকার গাড়িতে চড়ে কিনা আপনারা কমেন্টে জানান। এবং আমরা তো জানি যে তারেক রহমান সাহেব কি করেছেন আর কি, মানে উনি প্লট নেবেন না, গাড়ি নেবেন না সরকারি, এবং উনি যে নিজের গাড়িতে চলতেছেন সেখানকার ড্রাইভার এবং ফুয়েলও তার নিজের আর কি। তো এই লোক যে 2 কোটি টাকা দিয়ে গাড়ি কিনলো আর কি, তো কে পারমিশন দিছে? এবং ওনার নামে অভিযোগ আছে যে আওয়ামী লীগের যে গুন্ডা এবং সন্ত্রাসী যারা আছে আর কি, যারা টাকা পাচার করছে, এক একজন আওয়ামী লীগের যারা নাকি পলাতক সন্ত্রাসী, তাদের এক একজনেরই কিন্তু 10টা 20টা করে সব অ্যাকাউন্ট ছিল, ফ্রিজ করা হয়েছিল সব অ্যাকাউন্ট। এবং আমরা জানি যে হাদির যে হত্যাকারী ফয়সাল, তার অ্যাকাউন্টে নাকি 200 কোটি টাকার উপরে ছিল আর কি। তো এগুলো ফ্রিজ করা হয়েছিল। এই লোক নাকি কিছু কিছু ফ্রিজ অ্যাকাউন্ট টাকার বিনিময়ে মানে একটা সিন্ডিকেট কাজ করছে, মানে সেই সিন্ডিকেটটা আওয়ামী লীগের এদের সাথে আদাত করে এই কিছু ফ্রিজ অ্যাকাউন্ট নাকি খুলে খুলে দিত আর কি, টাকা পয়সা উঠায় নিত আর কি সেই সব অ্যাকাউন্ট থেকে। তো এইটা তো ভাই সে গাদ্দারি করছে বাংলাদেশের সাথে। এটা যদি তদন্ত করে প্রমাণিত হয় এবং এর সাথে যদি জামাত এবং আওয়ামী লীগের কারা কারা জড়িত আছে, বিএনপির কেউ না, এটা তো আমরা বুঝতেছি, না হলে তো তাকে বসায় রাখতো বিএনপি। তো এটা যদি প্রমাণিত হয় তাকে তো মানে জেলের ভাত খাইতে হবে আর কি। তো দেখেন এখানে জামাতের শফিকুর রহমান উনিও কিন্তু এটা নিয়ে কথা বলছেন, বাংলাদেশের ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারণেই। তো এটা দ্রুত একটা তদন্ত হওয়া উচিত, বিশেষ করে যেটা বললাম যে ফ্রিজ করা অ্যাকাউন্টগুলি উনি নাকি খুলে খুলে দিতেন আর কি, এবং তার ওয়াইফ এবং একটা সিন্ডিকেট এটার জন্য কাজ করতো। কার অ্যাকাউন্ট? মানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা নাকি টাকা বাজার করছে বা তাদের মানে সন্ত্রাসী কার্যকলাপের জন্য তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। তো এটা তদন্ত হওয়া উচিত এবং এটার মানে যদি ধরা পড়ে তাহলে তার শাস্তি হওয়া উচিত। জনকণ্ঠ বলতেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের দুবাইয়ে 45 কোটি টাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট, এইগুলির ভাই তদন্ত হওয়া উচিত। এবং ওই বাঁশের কেল্লা থেকে যারা আছে তারা এইসব গুজব বলে উড়াই দিচ্ছে। বিএনপির প্রশ্রয়ে কালের কণ্ঠের মিডিয়া সন্ত্রাস। বাংলাদেশের সরকারের একটা দায়িত্ব আছে, তারা মানে এই লোক যে কতটুকু সৎ বা অসৎ এটা কিন্তু বিচারের বা তদন্তের আওতায় নিয়ে আসলেই আমরা মনে হয় যে সব কিছু খোলাস হয়ে যাবে আমাদের কাছে। তো যাই হোক, শাহাবুদ্দিন চুপ্পু, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব, ওনাকে অপারেশন করে নতুন রাষ্ট্রপতির নিয়োগে আইনি নোটিশ, মানে এগুলো ওই শিশির মনিটনের এরা এগুলি খেলা খেলতেছে। ভালো চুপ্পু, মানে সোশ্যাল মিডিয়াতে এগুলি ঘুরতেছে, যখন ডক্টর ইউনূসকে শপথ পড়ান আর কি, তো তখন খুব ভালো ছিল, এবং খারাপ হয়ে গেছে যখন তারেক রহমানকে শপথ পড়ান আর কি। তো এইসব জিনিস অবশ্যই মানে ঘুরে বেড়াচ্ছে, এবং এগুলি কিছু কিছু জিনিস কিন্তু লজিক্যাল আর কি। তারেক রহমান সাহেবকে উনি ঘুরতেছেন ফিরতেছেন, এবং অনেকে বলতেছেন যে হয়তো ওনাকে রেখে দেওয়া হবে প্রেসিডেন্ট চুপ্পুকে। তো এইটা আবার অনেকের মানে গাত্রদাহ। মানে জামাতের বিষয় কি, জামাত এবং এনসিপি এরা তো একই দল আর কি, তো তাদের বিরুদ্ধে গেলে ভাই তাদের মানে মাথায় রক্ত উঠে যায়, তারা স্বাভাবিক থাকতে পারে না। বিবিসি নিউজ বাংলা তারা 3 মিনিট আগে এরকম একটা খবর দিয়েছে যে ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে রেড নোটিশ জারির ব্যবস্থা নিতে আদেশ। মানে এটা তো সরকারি করলো, তাই না? তো এইটা অনেকে বলতেছিল যে যেই আওয়ামী লীগ সেই বিএনপি, তো তাইলে এখন এগুলির ব্যাখ্যা দেন আপনারা। তো আজকেও একটা গুরুত্বপূর্ণ খবর আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী উনি তারেক রহমান সচিবালয় থেকে হেঁটে গেলেন 21শে পদক প্রদান অনুষ্ঠানে, এবং আবার ফিরেও আসলেন, এবং সাথে তার কন্যা ছিলেন আর কি। এবং বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে উনি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এই ধরনের খবর আসছে। এবং আরও ভাইরাল এইসব খবর আর কি, অনুষ্ঠানের নির্ধারিত আসন ছেড়ে সাধারণ চেয়ারে বসলেন প্রধানমন্ত্রী। তো এইগুলাতে আসলে মানুষের রেসপেক্ট ওনার প্রতি বাড়ায় দিচ্ছে। এবং দেখেন দুয়ার খুললো বইমেলা, উনি তো উদ্বোধন করছেন আর কি। অমর 21শে বইমেলাকে আগামী বছর থেকে অমর 21শে আন্তর্জাতিক বইমেলা হিসেবে চালু করা যায় কিনা সেই অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এটা তো ভালো ভাই, মানে সারা বিশ্ব থেকে মানে যারা নাকি পাবলিশার আছে বা যারা নাকি রাইটার আছে, স্পন্সর আছে, তারা এইসব আন্তর্জাতিক এই বইমেলাতে আসবে। বর্তমানে যে বইমেলাতে আমরা যাই, তো আমাদের আসলে এই মানুষের সংখ্যা বেড়ে যাবে, এবং বাংলাদেশি এবং সারা বিশ্ব থেকে লোকজন আসবে। তো এইটা ভাই বাংলাদেশিদের জন্য খুব একটা ভালো একটা সুযোগ, এবং বিশেষ করে যারা নাকি বুক পাবলিশার যারা আছেন বা যারা বইমেলাটা করেন, আয়োজক যারা আর কি, তো অবশ্যই কিন্তু তাদের জন্য এটা একটা বড় খবর হতে পারে আর কি। তো দেখেন এখানে ববিতা উনি আছেন, ওনাকে কিন্তু 21শে পদক 2026 প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো ববিতা কিছুদিন আগে আমি একটা তার ইন্টারভিউতে দেখতেছিলাম, উনি বলতেছিলেন যে রাজনীতি
রাজনীতি করা লাগবে কেন? যারা নাকি অভিনেতা অভিনেত্রী আছেন তাদের রাজনীতি তো করার দরকার নাই। তো আমরা দেখতেছিলাম যে অরুণা বিশ্বাস একজন আছেন, উনি কয়েকদিন আগে এরকম একটা ঘোষণা দিচ্ছিলেন যে যেদিন জয় বাংলা বলতে পারবো সেদিন বাংলাদেশে উনি আসবেন আর কি। তো জয় বাংলা বাংলাদেশে কি সম্ভব? তো দেখেন এখানে নারীদের আসলে যারা আছেন আর কি এই ইলেকশনের পরে অনেকে আওয়ামী লীগের যারা নাকি সমর্থক ছিল, তো তাদেরকে আমি দেখছি যে আলহামদুলিল্লাহ পড়ছে আর কি, যে আল্লাহ বাঁচাইছে, এখন খুব শান্তি লাগতেছে, পথে ঘাটে চলতেছে তারা এবং বলতেছে যে ভাই কি শান্তি। মানে তাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছিলো যে ইলেকশনে যদি জামাতে ইসলামী জিতে আসে তাদের ওই ঘরের মধ্যে বন্দী হইতে হবে আর কি। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক নারী ক্রিকেটার আছেন এবং দেখেন বাংলাদেশের ফুটবল যে টিম, নারী ফুটবল টিম, তারা কিন্তু এশিয়া কাপ ফাইনালে খেলতে অস্ট্রেলিয়াতে আছে এবং তাদের কিন্তু 3টা খেলা আছে, 3 তারিখ, 6 তারিখ এবং 9 তারিখ। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো আপনারা যদি চান। 3টা খেলার মধ্যে একটা চীন, একটা উত্তর কোরিয়া, একটা হচ্ছে সম্ভবত উজবেকিস্তান। তো উজবেকিস্তানের সাথে খেলা হবে। তো এগুলি খেলতে পারতো না যদি ওই জামাত ইসলামী, সরাসরি আমি বলতেছি, জামাত ইসলামী যদি সরকার গঠন করতো, এই নারীদের কিন্তু ওই আগে থেকে আমরা দেখছিলাম যে তারা থৈদি জনতা তাদের উপরে খুব মারমুখী, যে তারা খেলতে দিতে চায় না, মাঠে গিয়ে হামলা করতেছিল, এরকম খবর কিন্তু আমিও আমার ভিডিওতে দেখাইছি আর কি। তো দেখেন 26শে ফেব্রুয়ারি এরকম একটা খবর আসছে যে নারীদের বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। তো এখন মানে ওই আপনাদের ওই ভিডিওটা খেয়াল আছে না, আমি এই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই। ওই মাঠের মধ্যে বাংলাদেশ এবং ভারতের 2 দলের খেলা হচ্ছিল ফুটবল, এবং ওই জামাত শিবিরের যারা নাকি মানে গুপ্ত যেগুলো আর কি, তারা ওই টুপি এবং দাড়ি টাড়ি ওগুলো লাগাইয়া বা পাঞ্জাবি পইরা মাঠে ঢুকে নেয় আর কি, তারা জামাতে ইসলামের। এবং এগুলি ভাই পাকিস্তানের খুব একটা আনন্দের উচ্ছ্বাসের জিনিস আর কি। তো তারা ওই মাঠের মধ্যে ঢুকে কি চিৎকার করে স্লোগান দিচ্ছে দেখেন। তো অনেকেই কিন্তু ভারতীয় এবং সারা বিশ্বের যারা নাকি ক্রিকেটার ভক্ত আছেন তারা কিন্তু এইসব সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিল এই ভিডিওটা, এবং তারপরে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপে দেখছি যে আমরা খেলতে যেতে পারিনি আর কি। তো জামাত শিবির ক্রাইম করবে এবং সেই আকামের দায়ভার এবং এগুলির ওজনগুলি আমরা বহন করব, এটা ভাই আর হবে না। তো দেখেন এখানে জামাত শিবির তারা আবার যদি ক্ষমতায় চলে আসতো, এরকম পাকিস্তান এরকম আমরা দেখছি 70 বছরের বুইরা দাদু, উনি 22 বছরের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তো অনেকেই জামাতে ইসলামের নেতা যারা আছেন, যারা নাকি ধর্ম ব্যবসা করেন আর কি, তারা তো এই 2টা 3টা তো বিবাহ মানে স্ত্রী আছেই, 4টা 5টা 6টা 7টা 8টা করে ফেলতো, আমরা দেখতাম আর কি। তো দেখেন বাংলাদেশ সরকার এরকম একটা নারীদের আসলে মানে এম্পাওয়ারমেন্ট করতে হবে আর কি, তাদেরকে শক্তিশালী করতে হবে এবং বাংলাদেশের নারীরা অনেক স্বাধীন এবং এই স্বাধীনতা তারা যেন এনজয় করতে পারে আর কি। ঢাকায় সরকারি উদ্যোগে প্রতিটা রোডে চালু হতে যাচ্ছে নারীদের জন্য আলাদা বাস, যেখানে ড্রাইভার হেল্পার তারাও থাকবে নারী। তো এইটা ভাই খুবই একটা ভালো উদ্যোগ। তো এটা আমরা দেখতে চাই যে এটা খুব দ্রুত যেন আমরা রাস্তায় এটা দেখতে চাই। মুক্তিযুদ্ধ থাকবে এবং মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাস এটাও থাকবে। তো আজকে 26শে ফেব্রুয়ারি বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের 90তম জন্ম বার্ষিকী আজকে, এবং অবশ্যই আমরা তাকে গভীর শ্রদ্ধা জানাই আজকের দিনে। তো দেখেন এখানে জাতীয় সঙ্গীত লিখতে না পারায় নিয়োগ পরীক্ষার সব প্রার্থী বাদ। তো এইগুলি ভাই ওই জামাতের লোকজনই হবে আর কি, তারা ওই প্রশাসনে বিভিন্ন জায়গাতে এরকম পরীক্ষা টরীক্ষা দিচ্ছে লোকজন, এবং তারা বাংলাদেশের ওই সঙ্গীত পারে না আর কি। ওই দাঁতালো যে ডাকসুর একজন আছে, তো সেও কিন্তু পারে না, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পারে না, এবং সাদিক কায়েম এরকম তাকে এক সময় শিক্ষা দিচ্ছিল যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা কী আর কি, যেগুলো ভাইরাল হয়েছে এবং তাদের লজ্জা শরম নাই আর কি। তারা আবার ডাকসুর নেতা এবং তারা মানে ফ্রন্টে চলে আসে আর কি, ডিসি মাসুদের পদত্যাগ চাই, এটা সেটা চাই, নানা ধরনের একটা কার্যক্রম। এবং দেখেন পাকিস্তানের কিন্তু জাতিসংঘের তাদেরকে জিজ্ঞেস করলে একদম হরহরাই বলে দিবে আর কি। তো দেখেন বলতে না বলতে এই ডিসি মাসুদের আজকেও পদত্যাগ চাচ্ছে শাহবাগ থানার সামনে। ফের ঢাবি শিক্ষার্থী, মানে ঢাবি তো না, ঢাবি
মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ আর কি। তো এই কামরাঙ্গীর চরে পাঠা দেন ভাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে ছাত্রদলেরও ওই অ্যাক্টিভিটিস ওরকম রাখা উচিত না, ওই কামরাঙ্গীর চরে পাঠা দেন, সারাক্ষণ ওখানে কামরাঙ্গীর চরে একটা মানে মরুভূমির একটা চরের মধ্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠা দেন, তারা ওখানে সারা বছর আন্দোলন করুক আর কি। এবং এই গুন্ডাটা এটা ওই শাহবাগী আর কি, পিনাকির আরেকটা ডিপার্টমেন্ট আছে না, পিনাকি দুইটা ডিপার্টমেন্ট চালায়, একটা হচ্ছে শাহবাগী যেগুলো গাঞ্জাড়ি এদেরকে চালায়, আবার হচ্ছে জামাতের এই মৌলবাদী ধর্মীয় উগ্রবাদী যেগুলো আছে এদেরকেও চালায় আর কি। তো তারেক রহমান সাহেবের তো আসলে উচিত যে পিনাকি এবং ইলিয়াসের যে ইউটিউব এবং ইউটিউব চ্যানেল বা পেজ আছে, ফেসবুক পেজ, এগুলো বন্ধ করে দেওয়া আর কি, নাহলে ভাই শান্তিতে থাকতে দিবে না। এই গুন্ডার জন্য ওই তারা আন্দোলন করে ডিসি মাসুদকে পদত্যাগের জন্য আর কি। তো আমরা তো ডিসি মাসুদের প্রমোশন চাই, প্রমোশন মানে প্রত্যেকটা থানায় যেন ডিসি মাসুদ এরকম থাকে আর কি। তো এটা আমরা স্যালুট ডিসি মাসুদের জন্য, এবং দেশপ্রেমিক যারা আছে তাদেরকে ভাই বাংলাদেশে রাখতে হবে। এবং সরকারি সিদ্ধান্ত আপনারা মানে অপসারণ চাইতে পারেন না। এই ডিবি হারুনের মতো যদি খুন গুমের সাথে জড়িত থাকতো তাইলে না একটা কথা ছিল, একজনকে একটা থাপ্পড় মারছে, একটা লাঠি দিয়ে পিটাইছে, একেবারে কইলজা ফাটে যায় আর কি এই মহিলাদেরকে আর কি। এরা সব গুপ্ত। একবার সকালে ওই গাঁজা খাইয়া শাহবাগী আন্দোলন করে গণজাগরণের, এই পিনাকির শাহবাগী গণজাগরণের মঞ্চ, বিকেলে আবার জামাতের সাথে এগুলো আবার শার্ট প্যান্ট খুইলা বোরকা পরে আবার নামে আর কি। তো যাই হোক, আজকে দেখলাম যে আজকেও ভূমিকম্প হয়েছে, গত 26 দিনে 8 বার ভূমিকম্প হয়েছে। তো এটা ভাই কিসের ইঙ্গিত? দোয়া করি যেন বাংলাদেশ ঠিকঠাক থাকে। বাংলাদেশে যে ঢাকার বিশেষ করে যে বিল্ডিংয়ের স্ট্রাকচার মানে 5.7 হয়েছিল সম্ভবত গতবারে, তো ওই সময়ে বিল্ডিং মানে অনেকগুলি কাটটাত হয়ে গেছিলো। তো ভয়ের আসলে একটা কারণই বটে, বাট আমি মনে করব যে বিশেষ করে পুরন ঢাকা এবং যার নাকি একেবারে ঘনবসতি যেসব জায়গাতে একটু ধাক্কা দিলেই বিল্ডিং পড়ে যাচ্ছে আর কি, তো সেই সব জায়গাতে একেবারে নতুন করে যেটা ডোনাল্ড ট্রাম্প করতে যাচ্ছে যে গাজাকে আবার নতুন করে তৈরি করা, ওই রকম ভাই পুরো এলাকা ওল্ড টাউন যেটা আছে, ওল্ড ঢাকা যেগুলো আছে, সেটা হচ্ছে যে একটা পুরো ওল্ড ঢাকা, এখানে ওই মসজিদ, তারপরে মন্দির, গির্জা, তারপর খেলার মাঠ, এগুলি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল, এই সমস্ত কিছু রেখে একটা বিশাল একটা মানে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট একটা সিটির মতো একটা ম্যাপ করেন, এবং এক জায়গা থেকে 6 তলা বা 8 তলা হতে পারে এই রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো। তো এই পুরো জায়গাটা দেখা গেলো যে 10টা ভাগে বা 20টা ভাগে এগুলি ভাগ করে করে জনগণ যারা আছে এদেরকে শিফট করেন, মানে 1 বছর বা 2 বছরের জন্য তারা বাইরে থাকুক, এবং তাদেরকে আবার বিশেষ করে বাড়ির মালিকদেরকে রিহ্যাবিলিটেট করেন বাইরে, এবং 1 বছর বা 2 বছর এই কনস্ট্রাকশন হয়ে গেলে তাদের ওই বিল্ডিংয়ে তাদেরকে মানে একটা সমবায়ের মতো করে দেন আর কি। 5টা বিল্ডিংয়ের প্লটের মালিক দেখা গেলো যে 1 বিঘা জায়গার মালিক আর কি। তো এই 1 বিঘাকে কিভাবে সুষ্ঠুভাবে একটা আধুনিক সিটির মধ্যে নিয়ে আসা যায়, এরকম 50 বিঘা, 100 বিঘা বা 1000 বিঘা, এরকম পুরা এলাকাটা, ওল্ড টাউনের পুরা এলাকাটা একটা মডার্ন স্মার্ট সিটির ভিতরে নিয়ে আসা উচিত, এবং বড় বড় রাস্তা করা উচিত, ফায়ার সার্ভিস এবং ফায়ার ব্রিগেডের গাড়িগুলো যেন অনায়াসে ঢুকতে পারে, অ্যাম্বুলেন্স যেন ঢুকতে পারে, এগুলি করে পুরো ওল্ড সিটিটাকে চেঞ্জ করে দেওয়া উচিত, একটা স্মার্ট সিটি করা উচিত। ডিজাইন অনুযায়ী, ম্যাপ অনুযায়ী এদেরকে 1 বছর বা 1.5 বছর 2 বছরের জন্য অন্য একটা জায়গাতে শিফট করে রাখা উচিত, এবং ওই কনস্ট্রাকশন হয়ে গেলে তাদেরকে আবার তাদের বিল্ডিংয়ে, তাদের ওই ফ্ল্যাটের মধ্যে আবার দিয়ে দেওয়া উচিত। এবং এভাবে করলে আমার মনে হয় যে ওই ওল্ড ঢাকার যে বাড়ির মালিক যারা আছে তারা ওই একটা বিল্ডিংয়ের ভিতরে দেখা গেলো যে কয়েকটা ফ্ল্যাট পেয়ে গেলো, এবং একটা ফ্ল্যাটে থাকলো বা 2টা ফ্ল্যাটে থাকলো, বাকিগুলি ভাড়া দিল। এভাবেই ভাই একটা রেসিডেন্সিয়াল একটা কমপ্লেক্স যেভাবে চলে সেভাবে কিন্তু ওল্ড ঢাকার প্রত্যেকটা বিল্ডিংয়ের মালিককে পুনর্বাসন করা উচিত। এবং এভাবে কিন্তু আমরা এই টেকনোলজি যেটা আনতে পারি সেটা হচ্ছে জাপানিজ টেকনোলজি নিয়ে আসা উচিত, এবং রিক্টার স্কেলে 7, 8, 9 হলেও যেন এইসব বিল্ডিংয়ের কিছু না হয়, এটা যেন আমরা ইনস্টল করি আর কি। এটা ছাড়া ভাই ওই ভূমিকম্প থেকে বাঁচার কিন্তু উপায় নেই, এটা ইমিডিয়েটলি করা উচিত। বন্ধুরা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।